হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর। কাল ঈদ, দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। প্রস্তুত জাতীয় ঈদগাহ, অংশ নেবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। সড়ক মহাসড়কে নারীর টানে বাড়ি ফেরা মানুষের ঢল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে চরম ভোগান্তি। শেষ দিনে রাজধানীর হাটগুলোতে অনেকটা ক্রেতাশূন্য, কম দামে গরু ছেড়ে দিচ্ছেন খামারিরা। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে গঠিত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের দাবি, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। রাজধানীর আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড এটি, যেখানে বাবা মায়ের হাসিমুখ আর নতুন জীবনের কান্নার আওয়াজ শোনার কথা, সেখানে এখন শুধুই হারানোর আহাজারি। একই ওয়ার্ডে কয়েক ঘন্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়ে পড়ে পরিবারগুলোর মধ্যে। কিছুক্ষণ পরে শুনতেছি একে একে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? সবাই বমি করতেছে। কেন? পরে আমি বলছি তাড়াতাড়ি আমার বেবিকে নিয়ে আসো। ওরে নিয়ে আসে দেখি ওর মুখটাও নীল হয়ে গেছে। তখন হার্টবিট ছিল আমার হাতের উপরে। পরে উপরে উঠছি ৫ তলায়, যাই আবার ডাক্তারের কাছে নিয়েছি। ডাক্তার করতেছে আমি হার্টবিট পাচ্ছি না। সে মাই কয় বাচ্চার অবস্থা ভালো না, আইসিইউতে নিতে হবে। পরে আমি সাথে সাথে আইসে দৌড়ে ৫ তলায় নিয়ে গেলাম। নেওয়ার পরে ভিতরে নিলাম, বাদে আমাদের বাচ্চা জীবিত রাখতে পারলো না। ঘটনার পর দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কিভাবে ৬ মৃত্যু হলো সেই প্রশ্নের উত্তর মেলেনি। আমরা এই ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। আমি একজন মা হিসাবে বলতে চাই, এর চেয়ে বড় ব্যথা বা পেইন আর কিছু হতে পারে না। যে বাচ্চাগুলো মারা গেছে তাদের বাবা মার কষ্ট আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু যেন এই ধরনের ঘটনা শুধু এখানে কোথাও যেন না হয়, এটা অবশ্যই আমাদের তদন্ত করতে হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনা তদন্তে গঠিত ৩ সদস্যের কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ৬টি শিশুকে যে আমরা হারালাম এবং এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উদ্ভাবন করা এবং তাদের ব্যবস্থাপনায় যদি কোনো ঘাটতি থাকে, সেই লক্ষ্যে এই ৩ সদস্য বিশিষ্ট উচ্চপদস্থ সম্পন্ন কমিটি আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে, আমরা আগামী ৩ দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সন্তান হারানোর পরিবারগুলোর প্রশ্ন, প্রতিবেদন এলেও কি ফিরে আসবে তাদের হারানো সন্তান? ৬ শিশুর মৃত্যুর দায় কে নেবে? সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর হাসপাতালগুলোতে কাতরাচ্ছে হাম আক্রান্ত শিশুরা। প্রতিদিন বাড়ছে শনাক্তের সংখ্যা। সবশেষ ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১,১১৮ জন। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন করে ৯০ জন সহ হাম আক্রান্ত ৩৬৫ শিশু চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১২৬ জন শিশু, এমন তথ্য জানিয়েছে ডিএনসিসি শিশু স্বাস্থ্য বিভাগ। এই হাসপাতালের আইসিইউতে ৫০ জন রোগীর মধ্যে ৭ শিশুর অবস্থা গুরুতর। দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি বলেন, শুধু পশু জবাই নয়, লোভ, লালসা, হিংসা ও মনের পশুত্বকে পরাভূত করার মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মহত্ব। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। পবিত্র ঈদে কায়মনোবাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।
ঈদের দিন সকাল থেকে ঢাকা সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে হতে পারে বৃষ্টি। সকালে আবহাওয়া অনুকূলে না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমে আসবে বলছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টির কথা মাথায় রেখে প্রস্তুত জাতীয় ঈদগাহ। ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। নাজিবুর রহমানের রিপোর্ট। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই হাইকোর্ট সংলগ্ন ঈদগাহ মাঠ এখন পুরোপুরি প্রস্তুত। সুরক্ষা ব্যবস্থা আছে অতিবৃষ্টির কথা মাথায় রেখেই। ঈদের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। এ সময়ে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সাথে ছিলেন দক্ষিণ সিটির প্রশাসক ও ডিএমপি কমিশনার। ঈদের প্রধান জামাতের প্রস্তুতি, বৃষ্টি শঙ্কা আর নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাব দেন তারা। পবিত্র ঈদ উল আজহার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 ইতিমধ্যেই ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আল্লাহ আমাদের সহায় হবেন। বৃষ্টিতে আপনারা দেখেছেন ভিতরে কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার সকালে 30 মিনিট থেকে 1 ঘন্টা টানা বৃষ্টির সম্ভাবনা আছে ঢাকা সহ কয়েকটি জেলায়। যেখানেই বৃষ্টি শুরু হবে না কেন সেটা হলো 30 মিনিট থেকে সর্বোচ্চ 1 ঘন্টা। এই সময়ের মধ্যে বৃষ্টি হয়ে আকাশ মেঘমুক্ত হয়ে যেতে পারে। বৃষ্টির স্থায়িত্বকাল বেশি না হওয়ায় ঈদের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা কম বলছেন আবহাওয়াবিদরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র ঈদ উল আজহার বাকি আর মাত্র কয়েক ঘন্টা। পরিবার স্বজনের সঙ্গে ঈদ করতে শেষ মুহূর্তে বাড়ির পথে ছুটছেন মানুষ। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর চাপ কিছুটা কমেছে। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জীবনের ঝুঁকি নিয়ে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে শেকড়ের টানে বাড়ি ফিরছেন মানুষ। তবে গত দুদিনের তুলনায় বুধবার যাত্রী চাপ কম, কিন্তু ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন উত্তরবঙ্গের যাত্রীরা। আমার ট্রেন হলো 11:15 জয়ন্তিকা এক্সপ্রেস, কিন্তু এখনো মনে হয় প্ল্যাটফর্মে আসে নাই। এদিকে কর্তৃপক্ষের দাবি, টিকিট ছাড়া অতিরিক্ত যাত্রী ওঠায় নিরাপত্তার স্বার্থে ট্রেন কিছুটা ধীরগতিতে চালাতে হচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু অনেক দূর, আমরা 400-500 কিলোমিটার বা 600 কিলোমিটার পথ একটা ট্রেন পাড়ি দিয়ে যেয়ে আসে। সেই ট্রেনটার সঠিক সময় ধরে রাখা, বিশেষ করে ঈদের সময় যে সতর্কতা অবলম্বন করে, সেটি ধরে রাখা আসলেই কঠিন। বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। আলহামদুলিল্লাহ কোনো ভোগান্তি নেই, যা ভাড়া তাই। এসির ভাড়া 500 টাকা রেগুলার ভাড়া নিচ্ছে আজকে, কিন্তু আজকে তো ভোগান্তি দেখতেছি না। দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা জেনারেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। দুর্বৃত্তায়ন, সেটাকে তো আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। শত ভোগান্তি, শিডিউল বিপর্যয় আর পথের ক্লান্তি শেষে ট্রেন কিংবা বাসের ইঞ্জিন যখনই সচল হচ্ছে, তখনই যাত্রীদের চোখে মুখে ফুটে উঠছে স্বস্তির হাসি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ছাড়ছে সময় মতো। ভিড় ও ভোগান্তি ছাড়া স্বাচ্ছন্দ্যে ঈদযাত্রা বরিশাল, ভোলা, চাঁদপুর সহ দক্ষিণাঞ্চলগামী মানুষের। ঈদের আগের দিন বিকেল থেকে পারাবত, সুন্দরবন, আওলাদ সহ বরিশালের বিভিন্ন রুটে তুলনামূলক কম যাত্রী নিয়ে ছুটে গেছে। লঞ্চ কর্মচারীদের দাবি, যাত্রীর সংখ্যা আগের ঈদগুলোর তুলনায় অনেক কম। এছাড়া 10% হারে ভাড়া কম নেওয়া হচ্ছে। যাত্রী কম হলেও পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সদস্য ও বিআরটিসির কর্মীরা বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে ছিলেন। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর হাটগুলোতে শেষ মুহূর্তে বেশি বিক্রি হচ্ছে ছোট এবং মাঝারি আকারের গরু। তবে গত কয়েক দিনের তুলনায় ঈদের আগের দিনের চিত্র কিছুটা ভিন্ন।
টানা বৃষ্টি, কাদা আর চাহিদার তুলনায় অতিরিক্ত পশু সরবরাহ সব মিলিয়ে পশুর দাম কিছুটা কম। বৃষ্টিতে ভোগান্তি বাড়লেও শেষ সময়ে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা ব্যাপারীদের। জুবায়ের প্রধানের রিপোর্ট। ঈদের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। উৎসর্গের এই উৎসবে অন্যতম অনুসর্গ কোরবানির পশু। শেষ সময় এসেও দেশের বিভিন্ন জায়গা থেকে এখনও ট্রাক পিকআপ ভর্তি পশু ঢুকছে রাজধানীর হাটগুলোতে। সকালের বৃষ্টিতে ক্রেতা সমাগম কম থাকলেও বেলা গড়াতেই রাজধানীর গাবতলী, তেজগাঁ, দিয়াবাড়ি সহ বিভিন্ন পশুর হাটে বাড়তে থাকে উপস্থিতি। তবে অন্যবারের মতো দাম নিয়ে খুব বেশি হাকডাক নেই এবার। টানা বৃষ্টিতে কাদাময় হাট, ক্রেতা কম আর পশুর সরবরাহ বেশি থাকায় অনেক ব্যবসায়ী বাধ্য হচ্ছেন কম দামে গরু ছেড়ে দিতে। কি পাইলাম, এই 1 লাখ গরুর 20,000 টাকার গরু বেচলাম 88,000। এই বৈরী আবহাওয়ার কারণে ক্রেতারা আসতে পারতেছে না এখানে, যার কারণে বাজারটা মন্দা হয়ে গেছে বলে মনে করতেছি। কিন্তু গতকালের চেয়ে আজকে গরুর দাম কম, একেবারেই কম, মানে নগণ্য হিসাব। পান যায় অবস্থা, পানির তো পান যায় অবস্থা, খামারিদের পান যায় অবস্থা। গরুগুলো রাস্তায় থরথরায় কাঁপতেছে। এই গরু এখন ব্যাগ যে নেব তারও কোনো উপায় নাই। হাট ঘুরে দেখা যায় বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি। 70,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে থাকা গরু বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবারের বাজার কিছুটা সহনীয়। আজকের বাজার একটু কম অন্য দিনের থেকে, প্রাইসটাও রিজনেবল। আমাদের বাজেটের মধ্যে আমরা একটা ভালো গরু কিনতে পারবো আশা করছি। ব্যবসায়ীরা বলছেন শেষ রাত পর্যন্ত বেচাকেনা চলবে, তবে আবহাওয়া খারাপ থাকলে দাম আরও বাড়ার শঙ্কা ব্যাপারীদের। অন্যদিকে নগরবাসীর বড় অংশ শেষ মুহূর্তের অপেক্ষায় থাকায় সন্ধ্যার পর বাড়তে পারে বিক্রি। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর পশুর হাটের বেচাকেনার খবর জানাতে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট খান আল আমিন। আল আমিন, শেষ মুহূর্তে হাটে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন দাম নিয়ে, আর বিক্রেতারাই বা বিক্রি নিয়ে কি বলছেন শেষ মুহূর্তে আমাদের জানাবেন। মহসিনা, এখন চারদিকে হাট ভাঙার একটা সুর চলছে। যে যার মতো সব কিছু গুছিয়ে কেউ এরই মধ্যে রওনা করেছেন ট্রাকে করে তাদের অবিকৃত পশু নিয়ে। আর যারা এখনও রয়ে গেছেন হাটের মধ্যে, তাদের অনেকেই চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই চলে যাওয়ার সময় হয়তো কিছু পশুর বিক্রি আমরা দেখতে পাচ্ছি। বাজারে শত শত বিক্রেতার বিপরীতে হয়তো গোটা কয়েক ক্রেতার দেখা আমরা পেয়েছি। এই সময়টাতে আমরা যদি বলি, পুরো তেজগাঁও যে হাট রয়েছে সেই হাটে এখনও হাজারের মতো পশু রয়ে গেছে, কিন্তু ক্রেতার সংখ্যাটা 20-30-এর বেশি হবে না। যার কারণে বলা যায় যে এক ধরনের মন ভাঙা কষ্ট নিয়ে ফিরতে হচ্ছে অনেক ব্যবসায়ীদেরকে। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে গরুর দাম তারা হাঁকাচ্ছেন 1,80,000 কিংবা 2 লাখ টাকা, সে গরুর দাম বলছেন ক্রেতারা 1 লাখ কিংবা 1,20,000 টাকা। তাদের লাভের পরিবর্তে উল্টো যে দামে তারা কিনে এনেছেন তার চেয়েও কম দাম বলছেন ক্রেতারা, যার ফলে তারা আসলে যেই আশা নিয়ে এসেছিলেন যে এই কুরবানির হাটকে কেন্দ্র করে কিছুটা লাভবান হবেন, তাদের সেই আশাটি স্বপ্ন ভঙ্গ হয়েছে। সবাই অনেকটাই আজকের এই দিন, বিশেষ করে আজকের এই শেষ দিনে মনোকষ্ট নিয়ে ফিরে যাচ্ছেন যার গ্রামের বাড়িতে, এবং এই মনোকষ্ট নিয়ে তারা তাদের পরিবারের সাথে ঈদ করবেন। তো এই হচ্ছে হাটের সব শেষ অবস্থা। ঢাকার প্রায় প্রতিটি হাটের সার্বিক অবস্থা এমনটাই। মহসিনা, জানছিলাম কোরবানির পশুর হাটের খবর। হজ প্রসঙ্গ, মিনায় পশু কোরবানি দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করেছেন হাজিরা। মাথা মুন্ডনের মাধ্যমে ইহরাম ছাড়ার পাশাপাশি বৃহস্পতিবার হাজিরা জামারাতে পাথর নিক্ষেপ এবং তাওয়াফে জিয়ারত করবেন। সৌদি আরবের পাশাপাশি বুধবার ঈদুল আজহা পালন করেছেন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের মুসল্লিরা। আরও জানাচ্ছেন কাজী ইফতেখার শুভ। পবিত্র হজের দ্বিতীয় দিন মিনা শহরে পশু কোরবানি করেন হাজিরা। এদিন শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের পাশাপাশি মাথা মুন্ডনের মাধ্যমে ইহরাম ত্যাগ করেন তারা।
এর আগে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন এবং পাথর সংগ্রহ শেষে বুধবার ফজরের নামাজের পর আবারও মিনায় ফেরেন তারা। বৃহস্পতিবার 3টি জামারাতে পাথর নিক্ষেপ করবেন হাজিরা, একই সঙ্গে সম্পন্ন করবেন তাওয়াফ এবং সাই। শুক্রবারও 3 জামারাতে পাথর নিক্ষেপ করে সূর্যাস্তের আগে মক্কায় ফিরবেন তারা। মক্কা ত্যাগের আগে করবেন বিদায়ী তাওয়াফ। চলতি বছর বিভিন্ন দেশের 15 লাখ সহ হজ পালন করছেন প্রায় 20 লাখ মানুষ। এদিকে সৌদি আরবের পাশাপাশি কাতার, কুয়েত, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের মুসল্লিরা বুধবার পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করেছেন। কাজিফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধ শতাধিক গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় ঈদের আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাদরা দরবার শরীফকে কেন্দ্র করে এই আগাম ঈদ উদযাপন হয়। প্রতি বছরের মতো এবারও জেলার ফরিদগঞ্জ, মতলব, শাহরাস্তি সহ বিভিন্ন উপজেলার অর্ধ শতাধিক গ্রামে আগাম ঈদ উদযাপিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারেও পবিত্র ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হয়েছে। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা, ছেলে সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ নিখোঁজ নূর ইসলাম জুমাদ্দার এবং তার ছেলে ইব্রাহিম জুমাদ্দারের মরদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার সকালে পুরাতন হিজলা এলাকা থেকে নিখোঁজ হারুন বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার বিকেলে হিজলা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকা ডুবিতে এই 3 জন নিখোঁজ হন। হিজলা থানা পুলিশ, নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোবিন্দচন্দ্র দাস জানান, উদ্ধারকৃত লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্ষা মৌসুমে মোংলা পোর্ট ও পৌর শহরে জলাবদ্ধতা নিরসনে সরকারি ঠাকুরানী খালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। সকালে খালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মোংলা পৌর শহরের প্রাণ সরকারি ঠাকুরানী খালের প্রাণ ফিরিয়ে আনতে কার্যক্রম চলছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে প্রস্তুত সাভার চামড়া শিল্পনগরী। শিল্পনগরীর 143টি কারখানায় চলছে বিরামহীন প্রস্তুতি। চামড়া সংরক্ষণে লবণ, সাদা চুন সহ প্রয়োজনীয় দ্রব্য এবং জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করছেন কর্মীরা। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত মৌসুমি কর্মী। এছাড়া ময়লা আবর্জনা যাতে দ্রুত বর্জ্য পরিশোধনাগারে পাঠানো যায় তা নিশ্চিত করতে সংস্কার করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। অন্যদিকে প্রায় 12 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথের ব্যবসায়ীরা। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোরবানি পশুর চামড়া কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না। প্রয়োজনে চামড়া সংগ্রহ ও সংরক্ষণে হস্তক্ষেপ করবে সরকার। দুপুরে সিলেটের চা শ্রমিকদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য সরকারের নজরদারি থাকবে। এছাড়া আগামীর বাজেটে ব্যবসা বান্ধব পরিবেশ, বিনিয়োগে আকর্ষণ বাড়াতে যা যা করার তাই করা হবে। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইসমাইল নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, নিহত মোহাম্মদ ইসমাইল কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকার মরহুম সগির আহমেদের ছেলে। বুধবার সৌদি আরবের তায়েফ শহরে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় পথে এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহতের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক। ক্রমেই প্রতিদ্বন্দ্বিতাবিহীন হয়ে পড়া বিসিবি নির্বাচনে আগ্রহের জন্ম দিয়েছে ক্লাব ক্যাটাগরি। নিলয় মজুমদারের রিপোর্ট। কোন 25 জন হচ্ছেন বিসিবি পরিচালক তা আনুষ্ঠানিকভাবে জানতে জুনের 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হলেও কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোতে স্পষ্ট হয়ে উঠেছে কাদের হাতে উঠতে যাচ্ছে দেশের ক্রিকেটের দায়িত্ব। আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা অর্থাৎ ক্যাটাগরি 1 থেকে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন 7 জন পরিচালক। যদিও পারিবারিক কারণে সরে দাঁড়াতে পারেন মীর শাকরুল আলম সীমান্ত। এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে বর্তমান অ্যাডহক কমিটির সদস্য হলেও প্রথমবারের মতো নির্বাচিত কমিটির অংশ হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। জানিয়েছেন পরিচালক হিসেবে তার কর্মপরিকল্পনা। খেলোয়াড়দের সুযোগ সুবিধাগুলি দেওয়া যায় সেই জিনিসগুলি কাজ করতে হবে, প্লাস আমাদের হাই পারফরমেন্স ইউনিটটা যদি রেডি করে ফেলতে পারি এই সবারই কিন্তু উপকৃত হবে এবং এটা নাম্বার অফ অনেকগুলি প্লেয়ারকে একটা স্ট্যান্ডার্ডের মধ্যে আনা যাবে। এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে ক্যাটাগরি 2 অর্থাৎ ক্লাব প্রতিনিধিদের মধ্যে। এ ক্যাটাগরিতে 12 জন পরিচালকের পদে লড়বেন 16 জন প্রার্থী। আসন্ন নির্বাচনে বর্তমান সরকার ঘনিষ্ঠ প্রার্থীদের আধিক্য নিয়ে নিজেদের ভাবনা জানিয়েছেন প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেওয়া ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। ক্রিকেট বোর্ড চালানোর জন্য যদি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি থাকে আমি তো এটাকে বোর্ডের জন্য আশীর্বাদ মনে করব। এবং বোর্ডের মধ্যে করতে সব ক্রিকেটারেরও প্রয়োজন নাই, কিন্তু কারণ আমরা তো এমন না যে রাজনৈতিক লোকদেরকে ক্রিকেটের কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি, কোচিং স্টাফ হিসেবে নিয়োগ দিচ্ছি, বা ক্রিকেটার তো দলীয় বিবেচনা নেওয়া হচ্ছে না। তো আপনি চালানোর জন্য তো অবশ্যই গভর্নমেন্টের মতো করে চিন্তা করবে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হ্যাট্রিক শিরোপার মিশন। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই ম্যাচে বড় ব্যবধানের জয়ে চোখ কোচ পিটার বাটলারের। কারণ বি গ্রুপের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 11-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক ভারত। সেমিফাইনালে এ গ্রুপের সেরা দল নেপালকে এড়াতে হলে বড় জয় ছাড়া বিকল্প নেই মারিয়া মান্ডাদের। এই ছিল রাতের খবরে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।